এই বলে মিশকা কিছুক্ষণের জন্য চুপ করলো। আমি ঠিক বুঝতে পারছিলাম না ও কি বলতে চাইছে। আমি জিজ্ঞাসু চোখে ওর দিকে তাকিয়ে আছি দেখে সে আবার বলতে শুরু করলো। না, আসলে আমাদের এখানে একটাও হসপিটাল নেই। মানুষজন অসুস্থ হয়ে পড়লে মানে ইমার্জেন্সির সময় খুবই বিপদে পড়তে হয়। শহরে বেশ কয়েকটা হাসপাতাল রয়েছে, কিন্তু ওই আপৎকালীন পরিস্থিতিতে এই পাহাড়ি রাস্তা দিয়ে অসুস্থ মানুষ নিয়ে যাওয়াটা মানে বুঝতেই পারছেন। হ্যাঁ, এইবার আমি কিছুটা বুঝতে পারছিলাম। মাথা নেড়ে সম্মতিও জানালাম। তাই মিশকা বলল, আসলে আমরা এই আশেপাশের পাড়ার লোকজনরা মিলে ঠিক করেছি একটা হাসপাতাল বানাবো। বাহ, এ তো দারুণ উদ্যোগ, খুব ভালো। হ্যাঁ, সরকারও কিছুটা সাহায্য করছে, কিন্তু আমরা সাধারণরাও যদি এগিয়ে না আসি তাহলে কি করে হবে বলুন? কলকাতায় এইরকম ভাওতাবাজি করে মানুষের মাথায় টুপি পরিয়ে টাকা তোলার পাবলিক প্রচুর আছে, কিন্তু কেন জানি না মিশকার উপরে একবারের জন্য আমার সন্দেহ হলো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কত টাকা দিতে হবে বলুন? এই বলে আমি মানিব্যাগ বের করতে গেলাম। মিশকা আমার তাড়াহুড়ো দেখে ব্যস্ত সমস্ত হয়ে বলল, আরে দাঁড়ান দাঁড়ান, আমি টাকা নেব না। আমি কি? কথাটা শেষ না করেই সে হেসে ফেলল। আমিও হেসে ফেললাম। মিশকা বলল, আপনি ওই ওপরের মন্দিরটা দেখতে যাচ্ছেন তো? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। ঠিক আছে, যান দেখে আসুন, খুব সুন্দর মন্দিরটা। তারপর ফিরে এসে আপনার স্কুলের পাশেই যে সুখরাম দেবের খাবারের দোকান রয়েছে, যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে। ওর দোকানের পেছনেই তৈরি হচ্ছে হাসপাতাল। আপনি গেলেই দেখতে পাবেন। ওখানে সুখরামদার হাতে সামান্য কিছু টাকা দিয়ে দেবেন, আর উনি আপনাকে রসিদ দিয়ে দেবেন, তাহলেই হবে। ও আচ্ছা আচ্ছা। মানে জানি বেশ বিদঘুটে একটা কাজ দিলাম আপনাকে, কিন্তু কি বলুন তো, সবাই এগিয়ে এলে এই গরিব মানুষগুলোর খুবই উপকার হবে। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু মিশকা আমাকে থামিয়ে দিয়ে বলল, আসলে আমাদের এখানে 5 বছর আগেও স্কুল ছিল না। এখানকার বাচ্চাদের অনেকটা দূরে যেতে হতো। বর্ষাকালে পাহাড়ের রাস্তায় ধস নামলে ছেলেমেয়েদের স্কুলে যাওয়া প্রায় বন্ধই একেবারে। তাছাড়া নানা রকম বিপদে পড়ার সম্ভাবনাও থাকতো। তাই আমরা সবাই মিলে চাঁদা তুলে স্কুলটা বানাই, আর সেই স্কুলেই আপনি চাকরি পেয়েছেন। আমি অবাক হয়ে শুনছিলাম ওর সব কথা। বাবা, আমার সেই মিশকা এখন কত বড় হয়ে গেছে। আচ্ছা, এবার তাহলে আমি চলি। মিশকা হঠাৎই বিদায় চাইল। আমি থতমত খেয়ে বললাম, হ্যাঁ, চলি মানে? আমার কাজ তো শেষ, এবার আমাকে বিদায় দিন। বলে হঠাৎই যেন সে ব্যস্ত হয়ে উঠল। আমি ভাবছিলাম ওর সাথে আরো কিছুক্ষণ সময় কাটাবো, কিন্তু ওর তাড়া দেখে মনে হলো এখন যেতেই দিই, পরে আবারও নিশ্চয়ই দেখা হবে। এখন তো এখানেই আছি নাকি? আচ্ছা ঠিক আছে, আসুন আপনি, পরে দেখা হবে। অনেক ধন্যবাদ। বলেই মিশকা ঘুরে গিয়ে হাঁটতে লাগলো। আমি ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম। একটু পরই কুয়াশার মধ্যে মিলিয়ে গেল সে। আমার বেশ একটু মজাই লাগছিল। এতদিন পরে দেখা হলো, এত কিছু বললো, কিন্তু শেষমেশ আমাকে চিনতেও পারলো না। আমি ভাবলাম ঠিকই আছে, এখন কিছু বলবো না, এটা নিয়ে একদিন ওকে সারপ্রাইজ দেব। কিন্তু অদৃষ্ট যে আমার জন্য কত বড় সারপ্রাইজ লুকিয়ে রেখেছে তা আমি তখনও জানি না। টিলার মন্দির দেখার পর আমি আর সময় নষ্ট না করে সোজা গিয়ে হাজির হলাম সুখরাম দেবের দোকানে। মন্দিরটা বেশ সাজানো গোছানো, সুন্দর, কিন্তু আমি পরিবেশটা মন দিয়ে উপভোগ করতে পারলাম না। আমার মন টানছে সুখরামের দোকানে। মনে হতে লাগলো ওখানে গেলেই মিশকার ব্যাপারে সব জানতে পারবো। তখন বাজে সকাল 6:30। 2-1জনকে জিজ্ঞেস করতেই দেখিয়ে দিল। গিয়ে দেখি দোকানের সামনে বেশ কিছু মানুষজন বসে চা খাচ্ছেন। একজন ছোকরা ময়দা মাখছে, আর একজন প্রৌঢ় কচুরি ভাজছে। দেখলাম দোকানের কিছু দূর একটা ইমারত তৈরি হচ্ছে বইকি, 4 তলা বাড়ি।
ঢালাইয়ের কাজও শেষ, গাঁথুনির কাজ অর্ধেক হয়েছে। আমি দোকানের সামনে গিয়ে সবে বলতে যাব, সুখরাম দে। আর কথা বেরোলো না। যা দেখলাম তাতে মাথা রীতিমতো ঘুরতে লাগলো। দোকানের ভেতর হালকা টিউবের আলো, তারই সাথে একটা 1 ফুট বাই 3 ফুটের ছবি, মিশকার ছবি। মালা ঝুলছে, সামনে ধূপ জ্বলছে। বলুন সাহেব। এটা উপাধ্যায় বাবু এই কাছেই থাকতেন। বাবু, ওনার স্ত্রী আর একমাত্র মেয়ে রানী দিদি, এইমাত্র 3 জনের সংসার। রানীর দিদির আসল নাম কি আমি ভুলে গেছি। আমি ওকে রানী দিদি বলেই ডাকতাম। এইটুকু বলে 2-3 বার গভীর দীর্ঘশ্বাস ফেলল সুখরাম। ওই যে লোকটা লুচি ভাজছিল। আমি এখন তার দোকানের ভেতরেই বসে, বাইরে তার 2 জন কর্মচারী কাস্টমার সামলাচ্ছে। আমার কেন জানি না বুকটা চিনচিন করে ব্যথা করছে। আমার সাথে এইরকম একটা কিছু ঘটবে ভাবতেই পারিনি আমি। সুখরাম দম নিয়ে আবার বলতে শুরু করলো। খুব ছোট বয়সে দিদিরা আসে এখানে। ওনার বাবা কেন্দ্রীয় সরকারের চাকরি করতেন। কলকাতা থেকে বদলি হয়ে এখানে এসেছিলেন। দিদি তখন ক্লাস 5। এবার বুঝলাম মিশকার স্কুল ছাড়ার কারণ। সুখরাম বলতে থাকলো, অল্প দিনের মধ্যেই দিদিকে আমরা সবাই খুব ভালোবেসে ফেললাম। এখানে তখন কিছুই ছিল না। দিদি খুব কষ্ট করে শহরে স্কুলে যেত। ওনাদের খুব অসুবিধা হতো এখানে। এর আগে এত খারাপ জায়গায় কখনো থাকতে হয়নি। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু কোত্থেকে যে কি হলো। হঠাৎ একদিন উপাধ্যায় বাবু কোথায় নিরুদ্দেশ হয়ে গেলেন। অফিসে গিয়ে আর ফিরলেন না। রানী দিদির মায়ের মাথায় যেন বাজ পড়ল। বেচারি ছোট্ট মেয়ে নিয়ে যেন জলে পড়লেন। আমরা অনেক চেষ্টা করে ম্যাডামকে কিছু প্রাইভেট টিউশনি জোগাড় করে দিলাম। সুখের সংসারটা এক নিমেষের দুঃখের সমুদ্রে ডুবে গেল। এরই মধ্যে রানী দিদি বড় হলো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করলো, কিন্তু কলেজে পড়া হয়ে উঠল না। মায়ের টিউশনি ছেড়ে যেতে লাগলো। নতুন নতুন অনেক দিদিমণি এসে গেছে পাড়ায়। তাছাড়া ম্যাডাম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে লাগলেন। বোধহয় স্বামী হারানোর দুঃখ ওনার মানসিক স্থিরতা নষ্ট করে দিচ্ছিল। রানী দিদি অনেক চেষ্টা করে এখানের একটা রেস্তোরাঁয় ওই ক্যাশিয়ারের কাজ জোগাড় করে নিল, এবং সংসারের হালও ধরল। আস্তে আস্তে অবস্থার উন্নতি হতে লাগলো দিদিদের। এইটুকু বলে আবার একটু থেমে আমার চোখের দিকে চোখ তুলে বলল, রানী দিদি যেখানে কাজ করত, আমিও সেখানেই রান্নার কাজ করতাম। মালিক বিক্রম শেঠ কুত্তার মতো ব্যবহার করতো আমার সাথে। পরিস্থিতি দিনের পর দিন এমন হয়ে যাচ্ছিল যে আমার পক্ষে কাজ করা মুশকিল হয়ে যাচ্ছিল। একদিন হঠাৎ দিদি আমার হাতে 20,000 টাকা গুঁজে দিয়ে বলল, যাও যাও নিজের দোকান খোলো গিয়ে। পরে জেনেছিলাম দিদি নিজের জমানো টাকা পুরোটাই আমাকে দিয়েছিল। আমার আজকের এই দোকান, এই জায়গায় আমি আমার ছোট্ট চায়ের দোকান খুলি দিদির টাকায়। তারপর খেটে খুঁটে এত বড় দোকান বানিয়েছি আমি। কিন্তু সেদিন দিদি টাকা না দিলে আজও পুরনো মালিকের লাথি খেতাম। আর শুধু আমাকে না, এই এলাকার প্রতিটি মানুষের উপকার করেছে, কত মানুষের প্রাণ বাঁচিয়েছে। আপনি যে স্কুলে পড়াবেন,
সেটা তো রানী দিদির একার চেষ্টায় গড়ে উঠেছে। হ্যাঁ, এটা আমি ছবিটার দিকে দেখিয়ে বললাম, 2 বছর আগেকার কথা। সবে স্কুলটা চালু হয়েছে, কমার্স হয়েছে। দিদি তখনও রেস্তোরাঁয় কাজ করছেন, মাইনে একটু বেড়েছে, সময় বেশ ভালো যাচ্ছিল। এমন সময় দিদির মা হঠাৎ ঘুমের মধ্যেই মারা গেলেন। দিদি একেবারে ভেঙে পড়ল। সেই সময় দিদির পাশে এসে দাঁড়ালো বিকাশবাবু, রেস্তোরাঁর মালিকের ছেলে। এই বছরে দুজনের বেশ বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু আমি জানতাম দুজনের মধ্যে বন্ধুত্বের বেশিও আরো কিছু আছে। ঠিক এইখান থেকেই বুকের চিনচিনে ব্যথাটা যেন মাথায় উঠে গেল। কর্মচারী হিসেবে দিদি এতটাই অপরিহার্য ছিল যে প্রথম শেঠ কিছু বলতেন না, কিন্তু ম্যাডামের মৃত্যুর পর দিদির সাথে বিকাশকে নিয়ে এত গুজব রটতে থাকলো যে শেঠ একেবারে খেপে গেল। এখন খারাপ লাগে ভাবতে, দিদি নিজে না খেয়ে যাদের জন্য একদিন খাবারের ব্যবস্থা করেছে, তারাও সুযোগ পেয়ে দিদির নামে আজে বাজে কথা বলে বেরিয়েছে। বেঈমানের জাত। বিয়ে হয়েছিল নাকি? সেটা হলে তো ভালোই হতো সাহেব, কিন্তু এই জানোয়ার বিক্রম শেঠ দিদির জীবনটা শেষ করে দিল। ওই জানোয়ার প্রথমে ছেলেকে আমেরিকা না কোথায় পাঠিয়ে দিল, আর দিদিকে কাজ থেকে বরখাস্ত করে দিল। তখন ম্যাডাম গত হয়েছেন সবে 6 মাস হয়েছে। দিদিকে আমি গিয়ে বললাম চিন্তা না করতে, ওর খাওয়া দাওয়ার দেখাশোনার দায়িত্ব আমি নেব। এই কথা বললাম। আমি বললাম আমাকে নিজের দাদার মতো মনে করতে, কিন্তু দিদি আমাকে অবাক করে দিয়ে বলল সে কাজের ব্যবস্থা করে ফেলেছে। শহরের কাছে একটা শাড়ির দোকানে ক্যাশিয়ারের কাজ, মাইনে অনেক কম, কিন্তু তাতে ওর কোনো অসুবিধা নেই। আমি অনেক বারণ করেছিলাম, কিন্তু আমার কোনো কথাই শুনল না। মাসখানেক পর দিদি আমাকে বলল আমার দোকানের পেছনের জায়গাটায় একটা হাসপাতাল করার অর্ডার পাস হয়েছে, কিন্তু সরকারি অনুদান ছাড়াও অনেকটা টাকার দরকার। আমি আর দিদি জায়গায় জায়গায় ঘুরে ডোনেশন জোগাড় করতে লাগলাম। দিদি যেন নাওয়া খাওয়া ছেড়ে একেবারে লেগে পড়েছিল। বাবা মা কেউ নেই, একজনকে ভালোবেসেও কিছুই পেল না, নিজের আপন বলতে কেউ নেই। এখন যেন হাসপাতালটাই ওর জীবনের একমাত্র লক্ষ্য। শাড়ির দোকানে কাজ করার পর বাকি সময় দিদি কাটাতো ওই হাসপাতালের জন্য টাকা জোগাড় করা নিয়ে। দিদির জন্য চিন্তা হতো, ভয় হতো। বারণ করতাম হাসপাতাল নিয়ে যাতে এত বাড়াবাড়ি না করে, কিন্তু শোনেনি। আমার কোনো কথাই কানে তোলেনি, শুধু হেসে বলেছে তুমি চিন্তা করো না গো সুখিদা, আমার কিচ্ছু হবে না। এরপর এলো সেই দিন। দুপুরে আমি দোকান বন্ধ করছি, এমন সময় খবর পেলাম রানী দিদি দোকানে কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে যায়, মাথায় আঘাত লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা বেশ কয়েকজন লোক দল বেঁধে গিয়ে উপস্থিত হয়েছিলাম। দিদির কিচ্ছু হতে দেব না, এই ছিল আমাদের প্রতিজ্ঞা। হাসপাতালের বাইরে প্রহরী হয়ে বসেছিলাম, জম এলে তার সাথেও হাতাহাতি করে নেব। কিন্তু দিদি যে আর থাকতে চায়নি। ভগবান যে তাকে খুবই ভালোবাসে, আর যে তাকে আমাদের মতো পাপীদের মাঝে ফেলে রাখতে চায়নি। 3 দিন কোমায় থাকার পর দিদি আমাদের ছেড়ে চলে গেল। এখানে যেসব নতুন মানুষজন আসেন তারা সকলেই দিদির দেখা পান। আজ যেমন আপনি পেয়েছেন,
দেখা পেয়ে আমার কাছে এসেছেন, ওনারাও আসেন। সেই সব মানুষদের কাছ থেকেও কম করে ৯৫,০০০ টাকা উঠে এসেছে। হ্যাঁ, আমিও বুঝতে পারলাম সুকরাম ঠিক কি বোঝাতে চাইছে। ৯৫ নয়, বলুন ১,০০,০০০। আমি পকেট থেকে দুটো ২,০০০ এবং দুটো ৫০০ টাকার নোট বের করে সুকরামের হাতে ধরিয়ে দিলাম। স্কুলের বাগানে বসে এখনো ভাবছি। যত ভাবছি ততই কষ্ট হচ্ছে। বুকের ব্যথাটা বারবার বাড়ছে, মাথা ছিঁড়ে যাচ্ছে। মিশকার পাশে যদি আমি সেদিন থাকতে পারতাম, তাহলে ওকে এইভাবে পৃথিবী ছেড়ে... আরে না, সে তো যায়নি, সে যায়নি, সে এখনো আছে। কিন্তু একটাই খটকা, মিশকা আমাকে চিনতে পারলো না কেন? সে যদি ভূতই হয়ে থাকে তবে সে আমাকে চিনতে কেন পারলো না? তার তো চিনে নেওয়া উচিত ছিল আমাকে। অশরীরই তো সর্বজ্ঞ হয় বলেই জানি। হে প্রশ্নের উত্তর একমাত্র মিশকাই দিতে পারবে আমায়। কিন্তু তাকে কোথায় পাবো? সেই মন্দিরের রাস্তায়? কাল সকালে আবার গিয়ে দাঁড়িয়ে থাকলে দেখা পাবো ওর? যদি সে দেখা না দেয়, অবশ্য আরো একটা উপায় আছে, সহজ একটা উপায়, কিন্তু কাজ নাও হতে পারে। স্কুল থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম, ভাবতে লাগলাম, আরো ভাবতে লাগলাম। এসে পড়লাম সেই নির্জন স্থানটিতে। সামনেই মন্দির। ঘাসের ওপর বসে আরো বেশ কিছুক্ষণ ভাবলাম। আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধে হলো। অনেক ভেবে নিজের ব্যাগ থেকে ওষুধের বাক্সটা বের করলাম। অনেকগুলো স্লিপিং পিল আছে। নতুন জায়গায় যাতে ঘুমের ব্যাঘাত না ঘটে তাই ডাক্তারকে বলেই এনেছিলাম। সেটা যে এইভাবে কাজে লেগে যাবে তা আমি ভাবতেও পারিনি। মিশকা, আমি আসছি তোর কাছে। এই কিরে, এই ওঠ। চেনা মিষ্টি কণ্ঠ শুনে চোখটা আমার খুলে গেল। তাকিয়ে দেখি ভোরের কুয়াশাচ্ছন্ন আকাশ, আর আমি শুয়ে ঘাসের ওপর। আমাকে ঠেলে ডেকে তুলছে মিশকা। আমি লাফিয়ে উঠে বললাম, হুররে, এক্সপেরিমেন্ট সফল, আমি মরে ভূত হয়ে গেছি। আনন্দে আত্মহারা হয়ে গিয়ে লাফাতে লাফাতে হঠাৎ পাহড়িকে ধাবাস মারি দেব। ওরে বাপ রে, উফ, নাকে প্রচন্ড জোর লেগেছে, কিন্তু তা হয় কি করে? আমি তো ভূত, আমার ব্যথা লাগছে কেন? মিশকার দিকে তখন তাকিয়ে দেখি সে বেটি হেসেই খুন। তারপর কোনো মতে হাসি সামলে সে বলল, তুই বেঁচেই আছিস। আমি তোকে মরতে দেব তুই ভাবলি কি করে? আমি কিন্তু তোকে আগের দিন দেখেই চিনতে পেরেছিলাম, কিন্তু তুই আমাকে না চেনার ভান করেছিলি সে দেখে, তাই আমিও তাই করেছি। একটু মজা ছোটবেলার বন্ধুর সাথে। তোর মতো ভালো মানুষের বেঁচে থাকাটাই দরকার। তোর থেকে আমি কত কিছুই না শিখেছি। এই যে কিভাবে নিঃস্বার্থভাবে সাহায্য করতে হয় শিখলাম। সেই স্কেচ পেনটা মনে আছে? আমি কিন্তু সেটা আমার জীবনের শেষ দিন পর্যন্ত গুছিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, আমার কিন্তু ভালো নাম রাধিকা। ভালো থাকিস বন্ধু। তারপর এভাবেই চোখের সামনে ধীরে ধীরে মিলিয়ে গেল মিশকা, আমার মিশকা।